Assalamu alaikum warahmatullah. Suppose you are learning English, but you cannot speak in English. You are learning English, but you cannot speak in English. You cannot express your feelings in English. You cannot understand. You do not understand what the other people are speaking in English. So exactly what exactly are you learning? You are learning trash. You are learning nothing about English. আপনি যদি ইংলিশে কথা না বলতে পারেন, আরেকজনের ইংলিশের যে কথা, আরেকজনের মনের যে এক্সপ্রেশন ফিল, সেটা সে ইংলিশে ডেলিভারি দিলে আপনি যদি সেটা বুঝতে না পারেন, দ্যাট মিনস আপনি ইংলিশের মতো কিছু শিখতেছেন না, আপনি বুঝে নেন ইংলিশ। তার মানে এটা নাম্বার ওয়ান প্রবলেম। আমরা ইংলিশ স্পিকিং শেখা শুরু করি, ইংলিশ শেখা শুরু করি কেমন এজ থেকে? আমরা ইংলিশ শেখা শুরু করি যখন আমরা বাংলা অলরেডি শিখে ফেলি। দ্যাট মিনস 2 থেকে 3 বছরের মধ্যে একটা গেদা বাচ্চা বাংলায় কথা বলা শিখে ফেলে, ঠিক তারপর থেকেই তার ইংলিশে কথা বলা শেখা শুরু। এবং এই শুরু, এটা এ ফর অ্যাপল, বি ফর বল, এগুলো করতে করতে সে মাস্টার্স পাস করে ফেলে, তারপরে কিন্তু সেই মুখ দিয়ে ইংলিশ বের হয় না। এটা কি তার ব্রেনের ক্যাপাবিলিটির সমস্যা? ক্যাপাবিলিটির সমস্যা না। সমস্যা যদি থাকতো তাহলে একটা 2 বছরের বাচ্চা বাংলায় কথা বলতে পারতো না, কারণ বাংলা একটা ল্যাঙ্গুয়েজ। একইভাবে আপনি যদি আমেরিকান বা ব্রিটিশ যেসব বাচ্চারা ইংলিশ স্পিকিং করে, তাদের ক্ষেত্রে যদি আপনি দেখেন, তারাও কিন্তু তার মাদার যে ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটাও এই 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু সে ইংলিশ বলা শুরু করে। আমরা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ দ্যাট মিনস বাংলা 2 থেকে 3 বছরের মধ্যে শিখে ফেলি, ঠিক তারপর থেকেই ইংলিশ শেখা শুরু। ইংলিশে এ ফর অ্যাপল, বি ফর বল করতে করতে কিন্তু শিখতেই থাকে, কিন্তু মুখ দিয়ে ইংলিশ বের হয় না। ফলশ্রুতিতে কি হয়, ছেলেপেলে অল টাইম ইংলিশ দুর্বলই থেকে যায়, এবং এই ইংলিশকে কেন্দ্র করে ওরা দেশে সব থেকে বিগ বিজনেস মার্কেট বর্তমানে প্রচলিত। আপনি জানেন অথবা যে অবাক হবেন, ঢাকায় এমন এমন ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, যেসব স্কুল প্রত্যেক মাসে একটা বাচ্চার কাছ থেকে লাখ টাকার আশেপাশে চার্জ করে। কত টাকা জানেন? লাখ টাকা। লাখ টাকার আশেপাশে স্কুল এক একটা বাচ্চার কাছ থেকে চার্জ করে। তার মানে বুঝতে পারছেন কি পরিমাণ বিজনেস এই ইংলিশ কেন্দ্র করে। That means this is the most valuable skill you need to know, you need to understand. এটা মোস্ট ভ্যালুয়েবল স্কিল, কারণ এটা কমিউনিকেশন স্কিল। আপনি যদি স্কিল না থাকে, তাহলে আপনি স্মার্টলি একটা জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে পারতেছেন না। একটা জায়গায় একটা স্মার্ট সেকশন যেই তাদের যে টপিকটা আলোচনা করতেছে, সেটা আপনার ব্রেনে আপনি নিতে পারতেছেন না, আপনি বুঝতেই পারতেছেন না কি হচ্ছে। আপনি শুধু জাস্ট হাঁ করে তাকায় আছেন, বা আপনি যদি দু একটা ইংলিশ ভাঙা ভাঙা কথা বলেন, সেটা এমনই হাস্যকর শোনাচ্ছে যে আপনি যে লজ্জা পাচ্ছেন সেটা এক্সপ্রেস করতে। সি, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ক্রুশিয়াল দ্যাট আপনি ইংলিশে কথা বলতে পারেন। এই কারণে আপনি যদি আপনি স্টুডেন্ট হন অথবা একজন গার্ডিয়ান হন, আপনার বাচ্চার জন্য এই জিনিসটা শেখানোটা বা এই জিনিসটা ইনশিওর করাটা যে বাচ্চা যেন আসলে সেটা শিখতেছে, এটা আপনার একটা রেসপন্সিবিলিটি। আপনি যে স্কুলেই ভর্তি হন না কেন, বা আপনি যে স্কুলে নিজের বাচ্চাকে ভর্তি করেন না কেন, সেই স্কুলকে আপনাকে প্রশ্ন করতে হবে, হাউ লং এক্স্যাক্টলি ইউ গনা টেক টু টিচ মাই স্টুডেন্টস, টু টিচ মাই চাইল্ড ইংলিশ স্পিকিং। আমার বাচ্চাকে ইংলিশ স্পিকিং শেখানোর জন্য আপনি কেমন সময় নেবেন, বা আপনার এখানে যেসব বাচ্চারা পড়ে তারা মোটামুটি কতদিনের মধ্যে মুখ দিয়ে ইংলিশ বলতে পারে, অথবা আপনার এখানে যেসব বাচ্চারা পড়ে এদের মধ্যে কি কতজন মোটামুটি বেসিক লেভেলে ইংলিশ স্পিকিং করতে পারে, যেটা ওরা আপনার কাছ থেকে শিখছে। হ্যাঁ, এরকম টাইপের প্রশ্ন করবেন, স্কুলকে প্রশ্ন করবেন, কোচিংকে প্রশ্ন করবেন, যে স্যার এখানে পড়তে যাচ্ছেন তাকে প্রশ্ন করবেন। দেখবেন সবাই সবাই হেজিটেট ফিল করবে, কারণ সবাই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাবে, যেমন তারা তো মতো এই ব্যাপারে এক্সপার্ট না। তার সাথে গ্রামারে কিতকিত খেলা শেখায়, হ্যাঁ, গ্রামারে কিতকিত কিতকিত খেলা শেখাচ্ছে, কিন্তু আমার যেটা প্রয়োজন মুখ দিয়ে কথা বলা, এটা কিন্তু শেখাতে পারতেছে না। সো দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন আওয়ার এডুকেশনাল সিস্টেম। অথচ এটা কিন্তু খুব ইজি। একটা বাচ্চা যে পরিবেশের মাধ্যমে বাংলা কথা বলা শিখতেছে মাত্র 2 বছরে, আমি যদি ওইরকম পরিবেশ ওটা নিয়ে ইঞ্জিনিয়ারিং করি, রিভার্স ইঞ্জিনিয়ারিং করি। সি, রিভার্স ইঞ্জিনিয়ারিং, হোয়াটস দ্য এক্সাক্ট মিনিং অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং? রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আপনি যেটা দেখতেছেন সামনে, সেটাকে ভেঙে চলে দেখা, তো এই ব্যাপারটা কিভাবে কাজ করে, দেন সেটা অ্যাপ্লাই করে সেটাকে বাস্তবে প্রয়োগ করা, এটাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। এটা বাংলাদেশের প্রয়োজন। সব জায়গায়, চায়না আজকে যে পরিমাণ ডেভেলপ করছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, এবার ইরান আজকে যে মিসাইল বা এরকম প্রযুক্তি তারা ডেভেলপ করছে কিভাবে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে। বাংলাদেশে রিভার্স ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রচলিত না।
প্রত্যেকটা স্কুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্ত করাটা মাস্ট। এটা একটা প্রসেস, এটা জাস্ট একটা ইঞ্জিনিয়ারিং নাট বল্টু ব্যবসা বিষয়টা এরকম না। এটা প্রসেস যে আপনি দেখেন, শিখেন এবং সেটাকে অ্যাপ্লাই করেন। কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই ব্যাপারটা শেখেন, কীভাবে অ্যাপ্লাই করে জিনিসটার মোস্ট এফিশিয়েন্ট ওয়েতে এর আউটপুট বের করে নিয়ে আসতে হয় এই ব্যাপারটা আপনি ডেভেলপ করতে থাকেন। এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং মেইন পারপাস। সেটা করেন। যারা বাচ্চা কীভাবে ইংলিশে কথা বলা শিখতেছে মাত্র 2 বছর বয়সে, কীভাবে একটা বাচ্চা বাংলায় কথা বলা শিখতেছে মাত্র 2 বছর বয়সে, আমাকে সেটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে সেটা ইঞ্জিনিয়ারিং ওয়েতে এমন একটা মেথড তৈরি করতে হবে যেটা ফলো করাটা খুবই সহজ, সব টিচারের জন্য সহজ, সব স্টুডেন্টসদের জন্য সহজ, সব গার্ডিয়ানসদের জন্য সহজ। কারণ আমাকে এখন এই জেনারেশন তৈরি করতে হবে, টিচার মাস্টার মেকার জেনারেশন, যেন তারা আবার পরবর্তীতে হাই লেভেল স্কিলফুল জেনারেশন তৈরি করতে পারে। এদিকে আমাদের কনসার্ন ওই দিকে দিতে হবে। এই জন্য আমাদের স্কুলগুলোকে ওইভাবে ডেভেলপ করতে হবে। জাস্ট প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টিচারকে ইংলিশ স্পিকিং পারতে হবে। এর জন্য কী করতে হবে? সিম্পল মেথড আমি বলি, দেখেন প্রত্যেকটা ক্লাসে মাত্র 5 মিনিটস, প্রত্যেকটা ক্লাসের শুরুতে মাত্র 5 মিনিটস ইংলিশে কথা বলবে টিচার স্টুডেন্টস। জাস্ট বেসিক লেভেল ইংলিশ, কীভাবে বেসিক লেভেল প্রশ্ন করা, বেসিক লেভেলে অ্যান্সার দেওয়া, টেন্স বেসড। আমি যে মেথড অ্যাপ্লাই করি সেটা হচ্ছে স্পোকেন টেন্স মেথড, অর্থাৎ টেন্সের যে কথোপকথন এগুলোই আপনি মুখে বলার চেষ্টা করবেন। আর এই প্রসেস আপনি যখন প্রত্যেকটা ক্লাসে 5 মিনিটস করে, সেটা ম্যাথের ক্লাস হোক কি ইংলিশের ক্লাস হোক ডাজন্ট ম্যাটার, কি আরবি ক্লাস হোক ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা টিচারকে ইংলিশ কথা বলতে পারতে হবে। ইটস কমন রিকোয়ারমেন্ট ফর এভরিওয়ান, ফর অল, এভেন ম্যান। এটা নিয়ে পরে কথা বলবো গ্র্যাজুয়ালি একটু একটু করে, কিন্তু ইংলিশ স্পিকিং মাস্ট ফর এভরিওয়ান। তো প্রত্যেক ক্লাসে যদি 5 মিনিটস করে আমি এই স্পোকেন একটা ম্যানুয়াল তৈরি করি, অ্যাপ্লাই করি, তাহলে ওই যে টিচার সে এতদিন ধরে ইংলিশ পারতো না, ইংলিশ বলতে পারতো না, সে টিচার হয়ে ইংলিশ পারতেছে না, এই ব্যাপারটা লজ্জার বিষয়। বাইরে কোথাও গিয়ে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসও হচ্ছে না। কিন্তু প্রত্যেক ক্লাসের ফার্স্টে 5 মিনিট যদি একটা আপনি রুটিন তৈরি করে দেন যে ইংলিশ স্পিকিং করতে হবে, তখন এই ম্যানুয়ালটা ফলো করতে গিয়ে তাকে বলা লাগতেছে। আর এটা যদি যখন 3 থেকে 6 মাস এই জিনিসটা চলতে থাকে, বেসিক লেভেল ইংলিশ স্পিকিং প্রত্যেক ক্লাসে 5 মিনিটস করে, এই 5 মিনিটস বাদে যা শিখতেছে ও শিখলে শিখুক, না শিখলে না শিখুক, এমনিতে কোনো সমস্যা হবে না। 5 মিনিট আপনি ফার্স্টে 5 মিনিট কেটে নিলে কোনো যায় আসে না, কিন্তু আপনি এনশিওর করেন এই 5 মিনিট ইংলিশ কথা বলা প্র্যাকটিস করানো হবে প্রত্যেকটা ক্লাসে। 6 মাসের মধ্যে দেখবেন স্কুলের প্রত্যেকটা টিচার ইংলিশের বেসিক লেভেলের কথাবার্তা বলতে পারতেছে, প্রত্যেক স্টুডেন্টস পারতেছে। তখন এই বই তখন হয়ে যাচ্ছে তখন খুব স্বাভাবিক যে বাংলায় কথা বলতে পারে, বাংলা কথা বোঝে। সে কিন্তু পত্রিকার মধ্যে কি পড়া আছে, পত্রিকা পড়লে সে বুঝতে পারে সে কি বলতে চাচ্ছে। একইভাবে বাংলার মতোই ইংলিশ বইটা রিডিং পড়লে আমরা বুঝতে কখন পারবো? যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমার ভিতরে ধারণ করি, তখন আমি বলতে পারবো বা আমি বুঝতে পারবো। কিন্তু আমি ইংলিশ ভিতরে ধারণ করি না, তাহলে আমি বুঝবো কিভাবে? আমি জাস্ট একটা সেন্টেন্স পড়তেছি, দেন আবার গাইড থেকে ওটা বাংলা মানেটা খুঁজে বের করতেছি, যেটা মানে কি জাস্ট সেন্টেন্সের মানে মুখস্থ করা টাইপের। আমার ইনার সেন্স, মুখের বোল, এইগুলাতে কিন্তু এই জিনিসটা ডেভেলপ হচ্ছে না। দ্যাট ইজ দ্য নাম্বার অফ প্রবলেম। এটা ডেভেলপ করার জন্য প্রত্যেক ক্লাসে 5 মিনিটস করে আপনি 6 মাসের রুটিন করেন। ফর এক্সাম্পল 3 মাসের আপনি রুটিন করেন, কিন্তু এটা 3 মাস 6 মাস না, এটা কন্টিনিউয়াস প্রসেস, সারা বছর ধরে এটা চলতে থাকবে। যে 5 মিনিটস করে ইংলিশ স্পিকিং, ধীরে ধীরে এই একই প্রসেসে আপনি যদি অ্যারাবিক স্পিকিং শুরু করেন, যে প্রত্যেক ক্লাসের শুরুতে 5 মিনিটস অ্যারাবিক স্পিকিং, অথবা এতগুলো ক্লাসের শুরুতে ইংলিশ স্পিকিং, এতগুলো ক্লাসের শুরুতে অ্যারাবিক স্পিকিং। যে টিচার প্রথমে একটা ক্লাসে ইংলিশ স্পিকিং করছে, ঠিক তার পরবর্তী ক্লাসে গিয়ে সে অ্যারাবিক স্পিকিং করবে। এইভাবে যদি প্যারালালি কাজ করতে থাকেন, দেখেন একটা সিস্টেম যদি ইঞ্জিনিয়ারিং ওয়েতে আপনি ডিজাইন করেন। ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা এই জন্যই ইম্পর্টেন্ট, কারণ কি একটা ইঞ্জিনিয়ার কি তৈরি করে? একটা মেশিন তৈরি করে, তারপর সেই মেশিন থেকে ফটাফট শুধুমাত্র প্রোডাক্ট বের হতে থাকে। স্কুলগুলোতে টিচার নির্ভর স্কুল, ভালো টিচার আছে তো ভালো ইংলিশ শিখতেছে, টিচার চলে গেলে আর ইংলিশ শেখানোর কোনো গার্ডিয়ান পাচ্ছে না। তো এটা তো হইতে পারে না। একটা ইন্ডাস্ট্রি চলতেই থাকবে, এমপ্লয়ি চেঞ্জ হবে, কিন্তু প্রোডাকশন তার বন্ধ থাকবে না। তাই এমন একটা সিস্টেম দাঁড় করাইতে হবে যে কোন টিচার আছে কি নাই ডাজন্ট ম্যাটার, এখানে নতুন টিচার আসবে, সে শিখবে, বের হয়ে যাবে। কিন্তু আমাদের এই সিস্টেম থাকার কারণে স্কুলের ইংলিশ স্পিকিং শেখানোর যে ব্যাপারটা, আরবিতে স্পিকিং শেখানোর ব্যাপারটা, ম্যাথমেটিক্স শেখানোর ব্যাপারটা, জ্যামিতি, কোডিং, ক্যালকুলেটর, এভরিথিং যত অ্যাডভান্স লেভেলের স্কিল আছে, এগুলো শেখানোর যে সিলসিলা, একটা মেথড, এর কখনোই ক্লোজ হবে না, এটা চলতেই থাকবে। এমনভাবে প্রসিজার ডিজাইন করতে হবে। এই ডিজাইন করাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং।
ইঞ্জিনিয়ারিং প্রসেস অনুযায়ী ব্যাপারটা চিন্তা করতে হবে। তো এইগুলো নিয়ে যে কাজ করবে, এগুলো নিয়ে ব্রেন খেলা করবে, এরকম ইন্টেলেকচুয়াল লেভেল ডেভেলপড, এরকম হাই লেভেল ক্যালকুলেশন ক্যাপাবল ব্রেন বাংলাদেশে খুবই কম, পুরো বিশ্বেই কম। কিন্তু বাংলাদেশের বিশেষ করে লিড লেভেলে যারা আছে, যারা দায়িত্বশীল, তাদের ভিতরে মোস্ট অফ দেম আর গার্বেজ, এই জন্য লিড খুব অ্যাডভান্স লেভেল লিড থাকাটা প্রয়োজন। যে লেভেল লিড আছে, এই লেভেল লিড দিয়ে কি মিসাইল কীভাবে তৈরি করতে হয় সেই ইঞ্জিনিয়ারিং সম্ভব সম্ভব না। তো কারণ মিসাইল তৈরির লেভেলের চিন্তা ভাবনা করতে ক্যাপাবল লোক যদি লিড সেকশনে থাকে, তখন মিসাইল তৈরির চিন্তা ভাবনা আসবে। হ্যাঁ, পাওয়ারফুল যদি মেশিন তৈরির মগজই হেড না হয়, তাহলে মেশিন তৈরি হয় নাকি? হবে না। তো দ্যাটস আমাদের নতুন জেনারেশনকে তৈরি করতে হবে ফিউচার প্রুফ হিসাবে, যে নতুন জেনারেশনকে হেভি পাওয়ারফুল জেনারেশন তৈরির জন্য আমাদেরকে মাস্টার মেকার জেনারেশন হিসেবে নতুন জেনারেশনকে তৈরির জন্য আমাদের যে বাচ্চা সেকশনটা আছে, যে স্কুলিং সিস্টেমটা আছে, এই স্কুলিং সিস্টেমের দিকে মনোযোগ দেওয়াটা আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি, নাম্বার ওয়ান টাস্ক। এবং এটার জন্য স্কুল যদি দায়িত্বশীল না হয়, যেটা হবে না, যে টিচার আছে তারা যদি দায়িত্বশীল না হয়, তারা হতে হবে না। কারণ সবাই বিজনেস করতেছে, নতুন স্কিল শিখতে সবারই অনাগ্রহ। আপনি গার্ডিয়ান, আপনার টাকা খরচ করতেছেন, আপনাকে ইনশিওর করতে হবে আপনার টাকাটা যেন পানিতে না যায়। এই ব্যাপারটা আপনাকে ইনশিওর করতে হবে। এই জন্য আপনি যেখানে চান না কেন, আপনাকে হাত তুলতে হবে, আপনাকে আওয়াজ তুলতে হবে। বাংলাদেশ এখন চেঞ্জ হওয়ার রাস্তায় চলছে। বাংলাদেশ ইজ রাইজিং এবং স্মার্ট ছেলেমেয়ে, স্মার্ট জেনারেশন এখান থেকে তৈরি হচ্ছে, ভেরি পাওয়ারফুল জেনারেশন। এই জেনারেশনের পরবর্তী জেনারেশনের বাবা মা হিসেবে আপনাকে নিজেকেও এরকম পাওয়ারফুল হিসেবে তৈরি করতে হবে। আপনি যদি নিজে পাওয়ারফুল জেনারেশন হিসেবে নিজে ফিল না করেন, তাহলে আপনি আপনার বাচ্চাকে কীভাবে সিংহ তৈরি করবেন? হ্যাঁ, কুত্তার বাচ্চা কুত্তাই হয়, সিংহের বাচ্চা সিংহ হয়। তা আপনি কী হবেন সেটা তো আপনাকে চিন্তা করতে হবে। আপনি যদি আপনার বাচ্চাকে লায়ন বানাতে চান, আপনার ভিতরে তো সেই লায়ননেসটা ধারণ করতে হবে। দিস ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি ফর ইউ টু বিল্ড দ্য কনফিডেন্স। Without confidence, you cannot build the confidence. So be confident, feel confident inside to build the very powerful, high confident generation. That's the number one thing. Okay, that's all for now. We will meet another time with another topic, and we will discuss a lot of things about education, science, technology, and math, Arabic, everything, anything. Just imagine you need to discuss with someone, just knock me. I'm here for you. Okay, that's all for now. I will discuss another time, inshallah. Okay, then. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.